অনেকেরই একটা আমাদের একটা প্রশ্ন থাকে স্টুডেন্টদের, যে আমরা কি পড়বো, আসলে স্টাডি ম্যাটেরিয়ালটা কি। অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা তো পার্ট 1-এ আমরা ডেভিডসনটা পড়েছি, তো এখনো কি ডেভিডসন পড়তে হবে? আবার অনেকেই প্রশ্ন করেন যে আমরা ক্লিনিক্যালে কিভাবে ভালো করব, আমরা এই যে অস্কি অংশ এগুলাতে আমরা কিভাবে ভালো করবো। স্টাডি ম্যাটেরিয়াল সম্বন্ধে আপনার কি মতামত? স্টাডি ম্যাটেরিয়াল আসলে আমরা তো আসলে এটা মেডিসিন অ্যান্ড অ্যালাইড ব্রাঞ্চ, এটা নিয়ে আমরা কথা বলছি। তো পার্ট 1 পরীক্ষার জন্য যেভাবে করে আমাদের ডেভিডসনটা পড়তে হয়, তো আমাদের মিড টার্ম পরীক্ষার জন্য ডেভিডসনটা আসলে খুবই জরুরি। যদি স্টাডি ম্যাটেরিয়ালের কথা বলা হয় পার্ট 1-এর মতো, এখানে আমরা বলি যে প্রথম যদি 3টা বইয়ের কথা বলা হয়, 3টাই ডেভিডসন, ডেভিডসন ডেভিডসন ডেভিডসন, এটার বাইরে আসলে যাওয়ার কোনো জায়গা নেই। আমাদেরকে ডেভিডসন বেস করে কিন্তু প্রিপারেশনটা গোছাতে হবে। তবে এখানে মূল যে পার্থক্য সেটা হচ্ছে আমার ফোকাসটা কোথায় যাবে প্রিপারেশনের ক্ষেত্রে। আমার মনে হচ্ছে এটা আসলে বোঝা উচিত। যখন আমরা একটা পার্ট 1-এর প্রিপারেশন, সেটা কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম, সেই ক্ষেত্রে বেসিক পোর্শন যেটা আছে, বিশেষ করে ডেভিডসনের শুরুতে যে অ্যানাটমি অথবা ফিজিওলজি, প্যাথোলজি যে পোর্শনটুকুতে আলোচনা করা হয়, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু প্রায় 10 to 15% অফ কোয়েশ্চেন্স আর কামিং ফ্রম দ্যাট পোর্শন। কিন্তু আমি যদি মিড টার্ম পরীক্ষার কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু বেসিক পোর্শনটা থেকে কিন্তু প্রশ্নের সেই পরিমাণ কিন্তু আসে না। 1-2টা প্রশ্ন আসতে পারে, বাট তার হার কম। তারপরে সেটা আসে কোত্থেকে, যে ইনভেস্টিগেশনস, যে আমরা কি কি ইনভেস্টিগেশন করি, সেইখানে যে একটা এন্ডোস্কোপি ইন্ডিকেশনস কি, কন্ট্রা ইন্ডিকেশনস কি, আমার কি কি ব্যাপারে আমার কেয়ারফুল থাকতে হবে, এই বিষয়টা এখানে যখন গুরুত্ব পেয়ে যাচ্ছে। এটা আমার পার্ট 1-ও ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখানে আরো বেশি, কারণ এখানে আমাকে এটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন যেটা কিনা লিখতে হয়, সেটা একদম মুখস্থ পয়েন্ট করে করে লিখতে হবে। তো এখানে কিন্তু গুরুত্বটা দেওয়ার জায়গাটা বেশি। আবার ডেভিডসনের ক্ষেত্রে যে আমরা যেরকম প্রথমে বেসিক পোর্শনের পরেই যে পোর্শনটা থাকে, সেটা হচ্ছে প্রেজেন্টিং ইলনেস। তো প্রেজেন্টিং ইলনেস আমি যখন যে টপিকটা পড়ি, তো সেখানে কিন্তু কিছু, যেরকম আমি নিউরোলজি পড়তে যাই, তাহলে আমার হেডেক বা ভার্টাইগো বা লস অফ কনসিয়াসনেস, এই ধরনের কমপ্লেইন গুলো কিন্তু থাকছে, উইকনেস। আবার আমি কার্ডিওলজি পড়তে যাচ্ছি, আমার কাছে শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেইন। তো এই পোর্শন গুলো আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে গিয়ে একদম ফান্ডামেন্টাল, যে আমি মিড টার্ম প্রিপারেশনের জন্য। কারণ আমাকে যখন হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার যখন দিবে, তখন কিন্তু আমাদের এই পোর্শনটাতে যেভাবে করে ডিফারেন্সিয়াল কজোলজি যে বক্স গুলো আছে, থেকে কিন্তু আমাকে সর্ট আউট করে 5টা অপশন থেকে একটা বেছে নিতে হবে। তো ক্লু গুলা কিন্তু এখানে লেখা থাকে। আবার আমি যখন এসএকিউতে যাব, সেখানেও কিন্তু সিনারিও বেসে আমাকে বলবে 4টা ডিফারেন্সিয়াল লিখেন। তো আমার শর্টনেস অফ ব্রেথের যেরকম একটা বক্স আছে অ্যাকিউট মেডিসিনে, সেটা যদি আমি দেখি, তো সেখানে কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন বেশি, কিছু কিছু ক্ষেত্রে কম। কিছু কিছু ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে এবিজিতে ফাইন্ডিং একটাতে হাইপারক্যাপনিয়া, আর একটাতে আমার হচ্ছে গিয়ে হাইপোক্সিয়া। তো এইভাবে করে যে মিলিয়ে আমাকে দিতে পারে যে শর্টনেস অফ ব্রেথ উইথ হাইপারক্যাপনিয়া, শর্টনেস অফ ব্রেথ উইথ নর্মাল অক্সিজেন স্যাচুরেশন অর উইথ হাইপোক্সিয়া। তো এইভাবে করে করে মিলে একটা সিনারি কিন্তু ক্রিয়েট করা হচ্ছে সিঙ্গেল বেস্টের জন্য, অথবা আমাকে বলে দিতে পারে যে এই ভিত্তিতে আপনি 3টা ডিফারেন্সিয়ালস লিখেন। তাহলে আমাকে কিন্তু এটা খুব ঠান্ডা মাথায় এই বিষয়গুলো কিন্তু চিন্তা করে প্রিপারেশনটা গোছাতে হবে। এবং পরবর্তী ধাপ যেটা ক্লিনিক্যাল, সেখানে যখন আমি হিস্ট্রি টেকিং এ যাবো, যেরকম হেডেক হিস্ট্রি লাস্ট সেশনে আসলাম, তাহলে সেখানে কিন্তু যে বক্স আছে আমাদের রেড ফ্ল্যাগস হেডেক অথবা হেডেকের কজের যে বক্স আছে প্রাইমারি সেকেন্ডারি, সেখান থেকেই কিন্তু আমাকে সুন্দরভাবে স্ট্রাকচার হইতে গুছিয়ে এটা কিন্তু নিয়ে আসতে হবে। আর তার সাথে সাথে ডিজিজ ওয়াইজ এটা আমাদের পার্টনে যেরকম ছিল গুরুত্বপূর্ণ, এখানেও গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি যেটা, যে ডিজের কমপ্লিকেশনস গুলা এবং সেই স্টেজে কি ইনভেস্টিগেশনসটা জরুরি এবং ফলো আপ, এই বিষয়টা আমার মনে হয় যে যেটা কিনা পার্ট 1 আমার প্রয়োজন ছিল না, এখানে তার চেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ। আর ইমেজিং, বিশেষ করে আমরা আসলে পার্ট 1 তো ইমেজিং সেরকম দেখতাম না, কিন্তু এখানে একটা এক্সরে বলি, যেটাই বলি, ডেভিডসনের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে করে একদম প্রিলিমিনারি ইনভেস্টিগেশন থেকে শুরু করে হাইয়েস্ট লেভেল ইনভেস্টিগেশন সব কিন্তু ইনক্লুডেড আছে। অনেক সময় আমরা পড়ে গিয়েছি আগে, সেটা হয়তো আমার খেয়াল করা হয়নি। এটা কিন্তু সবই কিন্তু থাকছে, ইজি থেকে শুরু করে সবকিছু কিন্তু ডেভিডসনে দেওয়া আছে। ইভেন এনসিএস এমজি যে প্রিলিমিনারি যে অংশটা লাগে, সেটাও কিন্তু দেওয়া আছে, এবং সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স আর কামিং। এর সাথে আমরা যদি স্টাডি ম্যাটেরিয়াল সম্বন্ধে আরো কিছু বলি, যেমন আমাদের জলিল স্যারের অসপি বই, এই বইটা বলতে পারেন আমাদের স্ট্যাপল অফ দিস মিড টার্ম। আমরা যদি অস্কি অংশের কথা যদি বলি, আমরা জানি যে অস্পিতে অনেক কিছু কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে, যেমন আপনাদের একটা ইসিজি আসতে পারে, একটা চেস্ট এক্সরে আসতে পারে, একটা সিটি স্ক্যান বা এমআরআই আসতে পারে। এর সাথে সাথে আমাদের স্পাইরোমেট্রি থাকতে পারে, আমাদের এবিজি থাকতে পারে। এই সব কিছুর জন্যই কিন্তু আমাদের জলিল স্যারের অস্পি বইটা কিন্তু একটা স্ট্যাপল। তো
আপনারা অনেকেই যেটা বলেন যে স্টাডি ম্যাটেরিয়ালটা কি, আমরা যেটা বললাম প্রথমে ডেভিডসন, এরপরেই যেটা আমরা যোগ করতে পারি সেটা হল জলিসের অস্পি বই। এবং আরো দুইটা জিনিস যেটাকে আমাদের কোনোভাবেই এর গুরুত্ব অস্বীকার করার উপায় নেই, সেটা হচ্ছে আমাদের সিন্যাপসের আমাদের এক্সাম ব্যাচের স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই স্ট্যান্ডার্ড কোশ্চেন আপনি যদি ফলো করেন, মিড টার্ম পরীক্ষায় আপনার পাশ করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এর সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সিন্যাপসের একটা মিড টার্ম গাইডও কিন্তু আছে। এই মিড টার্ম গাইডের ভিতরে আমাদের যে হিস্ট্রি টেকিং, কাউন্সিলিং এবং প্রসিডিওর অংশ, এটা কিন্তু প্যালেটেবল করে আপনাদের জন্য খুব সুন্দর করে সাজায় দেওয়া আছে। তো